কলাবতী দেবীর সন্তান সম্ভবা শোনা মাত্র স্বামী পরাণবাবুর আবদার তার একখানি নিখুঁত পুত্র সন্তান চাই। কলাবতী দেবী ফ্যাল করে তাকিয়ে কলাবেনি নাড়িয়ে সম্মতি তো দিয়ে ফেললেন, কিন্তু নিখুঁত ব্যাপারটা নিয়ে বড় খুঁতখুঁতে হয়ে পড়লেন। শেষে স্বামীকে প্রশ্ন করলেন, হে প্রাণনাথ, এই নিখুঁত পুত্র সন্তান ব্যাপারখানা একটু বুঝিয়ে বলবেন? পরাণবাবু তার পরাণের সমস্ত মাধুরী ঢেলে জানালেন, নিখুঁত পুত্র সন্তান মানে হচ্ছে গিয়ে যার কোনো খুঁত মানে দোষ থাকবে না, মানে যেমন ধরো 6টা আঙুল বা ঠোঁট কাটা ইত্যাদি গোছের আর কি। কলাবতী দেবী পুনরায় কলাবেনি খানি দুলিয়ে মনের খুঁতখুঁতে ব্যাপারটি বুঝে নিয়ে মানসিকভাবে ভগবানের কাছে হতে দিলেন, যেন তার একখানা নিখুঁত পুত্র সন্তানই হয়। ভগবান ভক্তের এহেন প্রার্থনায় গদগদ হয়ে কলাবতী দেবীকে নিখুঁত পুত্র সন্তানই দিলেন। প্রথম সন্তান লাভের খবর পেয়ে ব্যবসায়ী পরাণবাবু মুখ দেখবার জন্য আনা সোনার মালাটি দেবার আগে উল্টে পাল্টে খুঁত বা দোষ সম্পর্কে নিশ্চিত হয়ে পুত্রের গলায় সোনার মালাটি গলিয়ে দিয়ে ছেলের নাম রাখলেন নির্দোষ। পরাণগুণের প্রথম পুত্র নির্দোষ গুণ নাম নিয়েই বড় হতে লাগল। যখন সে সবে বছর 2 হবে, একদিন রাতে কান্নাকাটি করে অস্থির, কিছুতেই ঘুমোয় না। মা বাবা প্রাণের ধনের কাছে গিয়ে বলেন, বাপধন, কি হয়েছে, কাঁদছ কেন, কিসের কষ্ট? নির্দোষ ঠোঁট ফুলিয়ে বলে, বিছানায় দোষ আছে। কলাবতী দেবী তো অবাক। তিনি নিজে হাতে বিছানা ঝেড়ে পরিষ্কার করে তবেই মশারি লাগিয়েছেন, সেখানে দোষ? কোথায় দোষ সোনা, কিসের দোষ? কাতর কণ্ঠে মায়ের প্রশ্ন। চোখ কচলে কাজল লেপটে কালো চোখে শিশু নির্দোষ বলে, তোষকে একটা শক্ত জিনিস পিঠে লাগছে, তাতেই তার ঘুমের ব্যাঘাত। পুত্রবৎসল পরাণবাবুর পরাণ জ্বলিয়ে যাবার উপক্রম। মাঝরাতে উঠে তোষকের শক্ত জিনিস খুঁজতে বসেন। 50 কিলো তুলোর তোষক হাতড়ে তোষকের এক জায়গায় সত্যি একটা কিছু পান তিনি। খুঁচিয়ে খুঁচিয়ে বের করে দেখেন সেটা আর কিছু নয়, তুলোর বীজ মাত্র। তাতে ছেলের ঘুমের ব্যাঘাত হতে পারে বা শিশু নির্দোষ তোষকের এমন একটি দোষকে অনুধাবন করবার ক্ষমতা রাখে ভেবে পরাণবাবুর পিতৃহৃদয় গর্বে ভরে ওঠে। যাই হোক, সেই তুলোর বীজকে সরিয়ে সেই রাতের পুত্রের সুনিদ্রার বন্দোবস্ত করে দেন পরাণবাবু। সূত্রপাত সেখান থেকেই। নির্দোষ গুণ এখন বালক, স্কুলে যাতায়াত করে, পড়াশোনায় অসম্ভব মেধাবী। তবে স্কুলের মাস্টারমশাইদেরও দোষ ধরতে নির্দোষের জুড়ি নেই। এ নিয়ে শিক্ষক মহলে প্রচলিত আলোচনা। ছেলেটি বড় ভালো, তবে ভীষণ অভদ্র অহংকারী গোছের। সম্মান করতে জানে না কাউকে, সবার সামনে শিক্ষকদের ভুল ধরে। ওদিকে স্কুলের কারোর সাথে বন্ধুত্ব হলেও সেটা 2 দিনের বেশি টেকে না। পাড়ার রামু নির্দোষের সহপাঠী। পাড়ার সবাই খুব ভালোবাসে দামাল পরোপকারী রামুকে। রামুর সাথে নির্দোষের বন্ধুত্ব হলেও সেখানেও নির্দোষ দোষ খুঁজে পায় রামুর। রামু ভালো মানুষই দেখাতে এগুলো করে। যাই হোক, বিবাহযোগ্য পুত্রের বিবাহ দিতে শহরের নামিদামি সমস্ত ঘটকদের নিয়ে এসে হাজির করেন পরাণগুণ। একের পর এক মেয়ে দেখে আর তাদের দোষ বের করতে গিয়ে নির্দোষবাবুর নিজেরই ছাদনাতলা যাবার বয়স প্রায় পেরিয়ে যায়। 139 নম্বর পাত্রীর দোষ বিচার করে দোষ কিছুটা ছাড় দিয়ে বিবাহ পর্বটা সেরে ফেলেন। পরাণবাবু ও কলাবতী দেবী ছেলের দোষ বিচারের পারদর্শিতায় সর্বক্ষণ তটস্থ। এই বুঝে ছেলে কোনো দোষ খুঁজে পেল। এবার ছেলেকে বিয়ে দিয়ে কিছুটা নিশ্চিন্ত, কারণ ছেলে নিজেই পাত্রীর দোষ বিচার করে তবেই ঘরে এনেছে। এ তো কম কথা নয়। ছেলে বিয়ের পরপর ভীষণ খুশি। সে তো বউকে মাথায় করে রাখে। কয়েক মাস যেতে না যেতেই বউয়ের বেনারসিতে দোষ, সম্প্রদানের আংটিতে দোষ, প্রণামী শাড়িতে দোষ নির্দোষ গুণের নজরে আসে। তার হাঁটাতে দোষ, কথা বলাতে দোষ, খাবার সময় শব্দ হয় তাতে দোষ। এক কথায় স্ত্রীর দোষের ভাণ্ডার উন্মোচিত হতে থাকে নির্দোষ বাবুর চোখে। তার বিচার সভায় নতুন বউকে কাঠগড়ায় দাঁড় করান। মেধাবী ছাত্র হিসেবে সরকারি চাকুরি পেলেও তার সহজাত ব্যবসা দোষ বিচারের ব্যবসাতে তিনি বেশি আনন্দ পান। নির্দোষবাবুর স্ত্রী পাপ পুণ্যে বিশ্বাসী। তিনি একদিন দুরু দুরু বুকে স্বামীকে বললেন, তুমি এমন করে সকলের দোষ ধরো, জানো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলে গেছেন? বলেছেন, মানুষের দোষটাকে ছোট করে দেখো আর গুণের গুণের প্রশংসা করো। এই কথা শুনে দাঁত মুখ খিচিয়ে নির্দোষবাবু বলল, আরে রাখো তো তোমার ওই ঠাকুর বুড়োকে,
যার নিজেরই কোনো ঠিক নেই, ও বেটা জানেটা কি, কটা বই পড়েছে, কি পাস করেছে, সারা জীবন শুধু টাকা মাটি মাটি টাকা বলেই চালিয়ে দিল। এই কথা শোনা মাত্র নির্দোষবাবু স্ত্রী কানে হাত চাপা দিয়ে এক মনে স্বামীর মঙ্গলে প্রার্থনা করেন। দোষ নিও না প্রভু। দোষ বিচারে পারদর্শী নির্দোষ গুণের নাম গোটা বিশ্বজুড়ে। এক কথায় তিনি জগৎ বিখ্যাত। কন্যা দায়গ্রস্ত পিতারা এসে হাজির হবু জামাইয়ের দোষ বিচার করাতে। আবার পুত্রের পিতামাতারাও এসে লাইন দিয়ে বসে থাকেন হবু পুত্রবধূটির সম্পর্কে দোষগুলো পরখ করে নিতে। নির্দোষ গুণের নিখুঁত দোষ বিচারের ফলে আজকাল বিবাহ ব্যাপারটি বিশ্বে পুরোপুরি স্থগিত। কারণ কোনো মা বাবাই তাদের ছেলে মেয়েদের এমন দোষযুক্ত বৌমা বা জামাইকে ঘরে আনতে চান না। বিবাহ স্থগিত হবার ফলে স্বাভাবিকভাবে বিশ্বে মনুষ্য সৃষ্টিও আটকে, আর তাতেই টনক নড়ে সৃষ্টিকর্তার। তিনি ভেবে আকুল, আজকাল তার প্রসার এভাবে কেন প্রায় বন্ধ হতে চলেছে। তার চিন্তায় দেবর্ষী নারদ এসে জিজ্ঞেস করে, হে প্রভু, আপনাকে এত চিন্তান্বিত কেন দেখাচ্ছে? সৃষ্টিকর্তার নারদের কথায় ভরসা পেয়ে মনের কথা খুলে বলেন। নারদ তৎক্ষণাৎ জবাব দেয়, আপনি ভাববেন না প্রভু, আমি মর্তে একটা চক্কর লাগিয়ে এসেই আপনাকে জানাচ্ছি। মর্ত ফেরত নারদের মুখে সমস্ত কাহিনী শুনে অনেক মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করেন। তিনি বলেন, আচ্ছা দেবর্ষি, এই বিষয়ে স্বর্গমত্তের মিলিত প্রচেষ্টায় একটা সম্মেলন করলে কেমন হয়, যেখানে উভয় পক্ষের বক্তারাই নিজেদের বক্তব্য পেশ করতে পারবে আর একটা মেলবন্ধনও তৈরি হবে। দেবর্ষি নারদ বললেন, নারায়ণ নারায়ণ, উত্তম প্রস্তাব। শুরু হয় মহা জাঁকজমকপূর্ণ স্বর্গমত্ত মহাসম্মেলনের প্রস্তুতি পর্ব। ওদিকে মর্তের তাবর তাবর ব্যক্তিবর্গের থরহরিকম্প। স্বর্গের দেবতাদের বিট করতে পারে এমন মানুষ মর্তে বিরল। শেষে মর্তের তথ্য বিভাগ সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিচার করে মিস্টার নির্দোষ গুণকেই যথাযথ বলে মনে করেন। এমন একখানা সুযোগ পেয়ে নির্দোষবাবুর জোশ আরও বেড়ে যায়। উনি আরও খুঁটিয়ে খুঁটিয়ে দোষ বিচার করে নিজেকে প্রস্তুত করতে থাকেন। শুভ দিনে স্বর্গের মহামান্য 3 ভিআইপি মর্তে এসে হাজির হয়েছেন। সেই সভায় নির্দোষ গুণই একমাত্র বক্তা মর্তের তরফ থেকে। নির্দোষ গুণ সবাই হাজির হয়ে নাক কুচকে বলেন, কি বিশ্রী বোটকে একটা গন্ধ পাচ্ছি, বলেই গন্ধের খোঁজ করে পৌঁছে যান বাকছাল পরিহিত ভিআইপির দিকে। আপনি কি বলুন তো মশাই, কতদিন স্নান করেন না, সারা গায়ে ছাই মাখা, মাথার চুল তো জন্মে আঁচড়ান বলে মনে হয় না, কত যে উকোন বাসা বেঁধেছে। অতর্কিত এমন আক্রমণে ভিআইপি একটু আমতা আমতা করে বলেন, হ্যাঁ স্নান করি তো, তবে হে 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 সপ্তাহে একদিন, মানে ওই সোমবারই। আর তাছাড়া বছরে আমার একদিন আমার ভক্তরা আমাকে মহাস্নান করায়। মাঝপথে থামিয়ে দিয়ে, আরে রাখুন মশাই আপনার ভক্তদের কথা, যত সব ভুলে ভরা মানুষজন। এবার পদ্মাসন ছেড়ে দ্বিতীয় ভিআইপি সবে বলেছেন, ভুলে ভরা মানুষজন মানে ভুল তো থাকবেই। খেকিয়ে ওঠে নির্দোষ গুণ, এই যে মিস্টার লেজি, আপনি আর কথা বলবেন না, বছরের পর বছর তো ওই আতশোয়া কন্ডিশনেই কাটিয়ে দিলেন। তৃতীয় ভিআইপি ভাবগতিক ঠাওর করতে পেরে সুরসুর করে সভা থেকে বেরিয়ে তার নিজস্ব শক্তি প্রয়োগ করে নির্দোষ গুণকে একবার স্ক্যান করে দেখতে যান। স্ক্যানিং রিপোর্ট দেখে তো তার চক্ষু ছানা বড়া। ভালো করে সমস্ত জায়গা খুঁজেও তার হদিস তিনি পেলেন না যা তিনি খুঁজছিলেন। এবার তিনি তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে বিশ্বকর্মাকে ডেকে পাঠান। এক্সপার্ট বিশ্বকর্মা পর্যবেক্ষণ করে বলে, প্রভু, হাইলি মিস্টেক, ম্যানুফ্যাকচারাল ডিফেক্ট। হ্যাঁ প্রভু, এই প্রোডাক্টটির মানুষ চক্ষু দুটো জায়গায় একটা বসেই ছাড়া হয়েছে, শুধুমাত্র দোষ দেখবার চোখটি দেওয়া হয়েছে, গুণ দেখবার চোখটি তো ইনস্টল করাই হয়নি। বিশ্বকর্মার প্রভু তো এবার তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তোমার কাছে এমনটা আশা করিনি বিশু, তবে এখন উপায়? নিজের কৃতকর্মের ফলকে কিছুটা লাঘব করতে তিনি কিছুটা ভেবে আদেশ দেন, শোনো, ওই ডিফেক্ট কিওর করতে ওর হৃদয়ের স্পেসটা একটু বাড়িয়ে দাও, আর ওই বড় হৃদয় গুণ দেখার চোখটিও ইনস্টল করো এক্ষুনি। সৃষ্টিকর্তার আদেশে বিশ্বকর্মা তড়িৎ গতিতে ম্যানুফ্যাকচারাল ডিফেক্ট কিওর করে ফেলেন অনলাইন। ফলস্বরূপ নির্দোষ গুণ করজোড়ে ভিআইপিদের সামনে দাঁড়িয়ে, হে প্রভু, আপনারাই জগৎ পিতা, আপনারাই পারেন একমাত্র মানুষের দোষগুণ বিচার করতে,
আমি তো নিমিত্ত মাত্র।